ক্যারিয়ারের শীর্ষে কে না উঠতে চায়, আর ক্যারিয়ারের শিখরে উঠতে হলে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে তৈরি করি। দেশে যেমন শিক্ষা গ্রহণ করি বিদেশে। বিদেশে যখন আমরা শিক্ষা গ্রহণ করি তখন কিন্তু আমাদের একজন সহযোগীর দরকার পড়ে, আর এই সহযোগীরা যখন আমাদের হাত বাড়িয়ে দেন তখনই আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যেতে পারি বিদেশের উচ্চশিক্ষায়। দর্শক, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা নিয়েই আমাদের নিয়মিত আয়োজন মাইগ্রেশন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আব্দুল শাকুর। আজকে আমরা বিদেশের উচ্চশিক্ষা নিয়ে আলাপ করব। আমাদের আজকের বিষয় নির্ধারণ হয়েছে বিদেশে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ। দুজন প্রিয় অতিথি রয়েছেন আমাদের আজকের এই আয়োজনে, আমরা শুরুতেই তাদেরকে স্বাগত জানাতে চাই। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান। আপনি লিগ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে কাজ করছেন। ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা ফ্যাটক্যাপ বলছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সলিসিটর ও ইমিগ্রেশন লয়ার সালাউদ্দিন জুয়েল চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা প্রায়শই বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাই কিংবা কেরিয়ার গড়তে চাই। প্রচুর পরিমাণে আমাদের তরুণ রয়েছেন যারা এই শিক্ষা গ্রহণ করতে আগ্রহী, এবং আমরা নিয়মিতভাবে কিন্তু দেখিও আসলে বিদেশে অনেকে যায়। আমরা যদি খুব শুরুতে আপনার কাছে জানতে চাই যে বিদেশে আসলে কি কি সুবিধাগুলো রয়েছে যেটা বাংলাদেশে নাই, যে কারণে একজনের উচ্চশিক্ষা গ্রহণ করতে বিদেশে যাওয়া উচিত। বিদেশে উচ্চশিক্ষার জন্য একটা স্টুডেন্ট যখন ডিটারমাইন হয় তখন সে কয়েকটা বিষয় কনসিডারেশনে নেয়। যেমন বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা ইউজুয়ালি থিওরিটিক্যাল বেসিস, আর বিদেশ মিনস আমি যদি বলি যে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই চারটাকেই মেইনলি ফোকাস কান্ট্রি হিসাবে ধরা হয় বাংলাদেশ থেকে। এই চারটা কান্ট্রিতেই বেশি স্টুডেন্ট যায়। তো এর পাশাপাশি ইউরোপ বেস কিছু কান্ট্রি আছে লাইক ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ইটালি, এই কান্ট্রিগুলোতে। সো আমরা যদি এই কয়টা কান্ট্রিতেই চিন্তা করি যেখানে মোর দ্যান 80% স্টুডেন্ট যায়, তো তাহলে সেই হিসেবে আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা বিদেশ যায় উচ্চশিক্ষার জন্য, তাদের মেন প্রায়োরিটি থাকে দুইটা। একটা হইতেছে যে তারা বাংলাদেশের চেয়ে প্র্যাকটিক্যাল এডুকেশন পাচ্ছে, আর পাশাপাশি পড়ালেখা শেষ করার পর যে কান্ট্রিতে সে এডুকেশনের জন্য যাচ্ছে এবং সেই কান্ট্রিতে তার সেটেল হওয়ার জন্য একটা চিন্তা থেকেই যায়। সো আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের সামারি এইটা যে একটা স্টুডেন্ট যখন বিদেশি উচ্চশিক্ষার জন্য চিন্তা করে তখন সে দুইটা জিনিস সাধারণত একটা টাইমে চিন্তা করে। একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, স্কিল্ড বেস এডুকেশন, আর একটা হচ্ছে উন্নত ভবিষ্যৎ বা সিকিউরড লাইফ। আমরা যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছেও একটু ভিন্নভাবে জানার চেষ্টা করি যে বিদেশে যখন অনেকেই যান, ভাই যেমন বলছিলেন যে আসলে বিদেশে সেটেল হওয়ারও একটা অভিপ্রায় থাকে অনেকের মধ্যে, কিন্তু কিছু কিছু মানুষ তো দেশেও ফিরে আসেন। তাহলে এই যে বিদেশে যারা যাচ্ছেন তারা বাংলাদেশে কি ঠিক একই রকমের শিক্ষাগুলো গ্রহণ করার সুযোগ থাকছে না? থ্যাংক ইউ। হ্যাঁ, বাংলাদেশে তো অবশ্যই শিক্ষা গ্রহণের ব্যবস্থা আছে। উনি প্রথমে বলেছেন যে বাংলাদেশে থিওরিটিক্যাল যে আপনার শিক্ষা গ্রহণের যে প্রসেসটা থিওরিটিক্যাল বেসড, প্র্যাকটিক্যাল বেসড এখনও ওভাবে প্রচলিত হয়নি আমাদের দেশে, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে উন্নত দেশগুলোতে এমন কিছু সাবজেক্ট আছে বা এমন কিছু বিষয় আছে যা নিয়ে পড়াশোনা শুধুমাত্র ওই জায়গাটাতেই প্রপারলি হয়। হ্যাঁ, আমার দেশের তুলনায় ওখানে বেটার হয়। তো অলওয়েজ আমরা সবসময় আমরা চাই যে আমরা বেটারটা যেন আর্ন করতে পারি বা অ্যাচিভ করতে পারি জীবনে, যার ফলে দেখা যাচ্ছে বাংলাদেশে এই সুযোগটা থাকা সত্ত্বেও এর চেয়ে আরও বেটার অপরচুনিটির পাওয়ার উদ্দেশ্যে বাচ্চা কাচ্চারা বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। না, অনেকের মধ্যে একটা জিনিস হয়তো প্রচলিত আছে, কেউ হয়তো ভাবেন যে যার হয়তো দেশে সুযোগ হয় না সেই হয়তো বিদেশে শেখার জন্য যাচ্ছেন বা শিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন, অথবা সেখানেই হয়তো নিজেকে মাইগ্রেট করার জন্য যাচ্ছেন। আপনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, তাতে কি মনে হয় যে যে বিদেশে স্কলারশিপ নিয়ে অনেক মানুষরা যারা যান, উচ্চশিক্ষা গ্রহণ করতে যান, তারা এদেশেও স্কলার, তারা বিদেশে যখন যান, এই প্রসেসটা বা এই যে ভাবনাটা, এই ভাবনাটা কতটা সঠিক? অ্যাকচুয়ালি এরকম একটা ভাবনা আমার প্র্যাকটিসেও আমি অনেক সময় দেখেছি। প্লাস অ্যাকচুয়ালি দিস ইজ এ ডিবেট। আচ্ছা, ডিবেট হচ্ছে অনেকে বলে যে তার বাংলাদেশে কিছু করার নেই, এই জন্য সে বিদেশে সেটেল হচ্ছে। আবার যে বিদেশে সেটেল হচ্ছে সে বাংলাদেশকে সামহাও একটু নেগলেক্ট করার চেষ্টা করে, আন্ডারমাইন করার চেষ্টা করে। বাট এটা অ্যাকচুয়ালি ডিবেট। এখানে এটা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লাইফের এক একজনের পারিপার্শ্বিক অবস্থা, তার ফ্যামিলি, তার এক্সপেরিয়েন্সের উপর। বাট এটা সত্যি যে অনেক সময় আমরা দেখতে পাই যে একটা স্টুডেন্টের তার মেডিকেলে পড়ার খুব ইচ্ছা, কিন্তু সামহাও বাংলাদেশের গভর্নমেন্ট যে মেডিকেল, এখানে একটা লিমিটেশন আছে আপনি জানেন, এবং অ্যাডমিশন প্রসিডার খুবই কমপ্লেক্স একটা প্রসিডার।
একটা স্টুডেন্ট দেখা যায় সে তার একাডেমিক্যালি সে ভালো সাউন্ড এবং সে ব্রিলিয়েন্ট, কিন্তু ওই যে বাংলাদেশের অ্যাডমিশন যে ভর্তির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া হয়তোবা তার রেজাল্টটা আশানুরূপ হয়নি, কিন্তু তার ডক্টর হওয়ার তার চিন্তা ইচ্ছা। তো সেই ক্ষেত্রে সে কী করে? সেই ক্ষেত্রে সে অ্যাব্রোডে দেখা যায় যে একটু ইজি প্রসেস ইন এ সেন্স দ্যাট তারা ওই যে আমি যেটা বললাম প্রথমেই, যে প্র্যাকটিক্যালি তারা খুব বেশি মানে যখন অ্যাসেস করে প্র্যাকটিক্যালি চিন্তা করে। তো এরকম আমরা অনেক সময় স্টুডেন্ট পাইছি যে বাংলাদেশের মেডিকেলে হয়তো তার চান্স হয় নাই, কিন্তু হচ্ছে ইউকেতে সুন্দর করে সে চান্স পেয়ে গেছে। তার মানে এখন এটা কীভাবে আমরা এটা জাস্টিফাই করব? তো দেখা যায় যে স্টুডেন্টের ইংলিশ খুব ভালো, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, এ লেভেল কমপ্লিট করছে, তো সে তো বাংলাদেশের গভর্নমেন্ট পাবলিক যে মেডিকেল যে অ্যাডমিশন হয় এখানে তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। যে এ লেভেল কমপ্লিট করে সে ঢাকা ইউনিভার্সিটি সাধারণত চান্স পাবে না, কারণ সে তো জেনারেল সায়েন্স ওইরকম জেনারেল নলেজ যে তাদের জন্য তো আলাদা কোশ্চেনের প্যাটার্ন রয়েছে, যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য আপনার একটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জাস্ট ট্রান্সলেট করা। এখন যে ইংলিশ মিডিয়াম এ লেভেলে পড়ালেখা করছে সে তো আর অভ্যস্ত না যে আপনার পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পিলার কয়টা, কিন্তু সে যখন এই স্টুডেন্টরা যখন ইউকেতে ফর এক্সাম্পল মেডিকেলের জন্য ট্রাই করতেছে তখন তাকে প্রশ্ন করা হচ্ছে তার মেডিকেল রিলেটেড তার ইংলিশ স্কিলস আছে কিনা, এই ক্ষেত্রে সে কিন্তু আবার নিজেকে কোয়ালিফাই করতে পারতেছে। আমরা একটু সালাউদ্দিন জুয়েল আপনার কাছে আসতে চাই যে আপনি যেহেতু পেশাদার হিসেবে কাজ করছেন এই ফিল্ডে, আপনারা দুজনই পেশাদার, ইনফ্যাক্ট সলিসিটর, এবং ঠিক একই জায়গাতে যে ইমিগ্রেশনের যে কনসালটেন্সি হয় সেটা বাংলাদেশে আমি জানি না ঠিক বিদেশে যেভাবে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে আমরা এখনো সে জায়গাতে আসতে পেরেছি কিনা, সেটা হয়তো একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। তবে যে প্রশ্নটা করতে চাই যে এই যখন আপনারা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, মোটা দাগে তো অনেক রকমের স্টুডেন্টই আপনারা পান, ঠিক কোন মানের স্টুডেন্টরা আসলে দেশ থেকে বিদেশে যায়? আমরা যদি বাংলাদেশের বড় বড় পাবলিক ইউনিভার্সিটিগুলো দেখি, যেখানে নাকি চান্স পাওয়ার জন্য প্রতি বছর লক্ষাধিক স্টুডেন্টরা কম্পিটিশনে পার্ট নিয়ে থাকে এবং খুবই অল্প সংখ্যক স্টুডেন্টরা এখানে স্থান পায়, বাকিরা পাচ্ছে না। যারা পাচ্ছে না তারা ব্যাচেলরের শুরুতেই কিংবা যে কোনো একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করে তারাও পাড়ি জমাচ্ছে। যারা পাচ্ছে তারা কি করছে? তারাও কিন্তু ব্যাচেলর কমপ্লিট করে ফর মাস্টার্স অর পিএইচডি তারাও কিন্তু বিদেশেই পাড়ি জমাচ্ছে মোস্টলি আপনি দেখতে পাবেন। যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আসন নেই বা পর্যাপ্ত পরিমাণে এটা অস্বীকার করার সুযোগ নেই যে আমরা সবাইকে এই সুযোগ দিতে পারছি না। হ্যাঁ, যেমন উনি বললেন যে একজন ডক্টর হওয়ার পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন। আমাদের বর্তমান অবস্থানে কিন্তু বেশিরভাগ প্যারেন্টসরাই চায় যে তার ছেলে মেয়ে হয় ডক্টর অর ইঞ্জিনিয়ার হোক, বাট বাংলাদেশে ডক্টর ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য প্রতি বছর কতগুলো আসন আছে, সেই তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি। তাহলে যারা জায়গা পাচ্ছে তারা পাচ্ছে, বাট যারা পাচ্ছে না তারা কিন্তু ডিসকোয়ালিফাইড না। এখন তারা এখানে পাচ্ছে না শুধুমাত্র আসন বিন্যাসের সংকলনের কারণে, রাইট? রিমেইনিং পিপল তারা কি করছে? তারা ইমিডিয়েটলি অ্যাব্রোডে মুভ করছে। বিকজ একটা বিষয় যে একটু আগে বললেন যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা পড়ার জন্য আমি ইনস্টিটিউশনটাকে চুজ করছি, ওয়ারেজ আমার চাহিদা কিন্তু সমাজবিজ্ঞানী হওয়া নয়। হ্যাঁ, আমার উদ্দেশ্য অন্যটা, বাট আমার প্যারেন্টস চাচ্ছে যে না তুমি যাই হও না কেন ইনস্টিটিউশন আমার এটাই লাগবে। ইনস্টিটিউশনের জন্য আমরা কেরিয়ার ছেড়ে দিচ্ছি। বাট যে ছেলেগুলো ইনস্টিটিউশনের জন্য কেরিয়ার ছাড়ছে না, বরং কেরিয়ারের জন্য ইনস্টিটিউশন ছেড়ে দিচ্ছে, সে কিন্তু তার স্বপ্নের কেরিয়ার ঠিকই পেয়ে যাচ্ছে কোনো এক সময় এসে। অ্যাবসলিউটলি রাইট। আমাদের এই আলোচনা চলবে, আমাদের এই মাইগ্রেশন স্টোরিতে অনেক রকমের স্টোরিগুলো থাকবে, তবে একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আবার আড্ডা দিব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন মাইগ্রেশন স্টোরি, সৌজন্যে মাইগ্রেশন অ্যান্ড এডমিশন সেন্টার। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনারা দেখছেন মাইগ্রেশন স্টোরি, স্পন্সার্ড বাই মাইগ্রেশন অ্যান্ড এডমিশন সেন্টার। আমরা বিরতিতে যাওয়ার আগে যে গল্প করছিলাম সে আলোচনায় আবারও যুক্ত হতে চাই। আমরা বিদেশে তো আসলে পড়তে যেতে সবারই ইচ্ছে জাগে, যদি কারো সামর্থ্য থাকে, কারো কখনো কখনো মেরিটের ইস্যুস থাকে। আমরা দেখি যে স্কলারশিপ পাওয়া না পাওয়া নিয়েও কিন্তু অনেকের অনেক রকমের জিজ্ঞাসা থাকে। আমাদের কাছে অনেকের দর্শকেরও প্রশ্ন আছে, সেগুলো হয়তো আপনাদের কাছে করার চেষ্টা করব। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে আমি আসলে কোন ইউনিভার্সিটিতে যাব বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে যাব, আমার কোন সাবজেক্টে যাওয়া উচিত। এইসব বিষয়গুলো নিয়ে একজন ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে যদি আপনাকে জানতে চাই যে এখনকার সময় আগামী 5 বছর কিংবা 10 বছরে
কোন কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ যে আমরা বিদেশ কখন যাই, যখন তো আমরা যেটা ডিসকাস করলাম এতক্ষণ, আমাদের জুয়েল সাহেবও বললেন যে একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে যায় তখন বাংলাদেশে হয়তো বা কোনো ফ্যাসিলিটিস তার আন্ডারমাইন হচ্ছে বা যে কোনো একটা ইস্যুজের কারণেই। তো বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি সর্বপ্রথম আপনার নিজের দিকে একটু খেয়াল রাখবেন, মানে আপনার কোন স্কিলস আছে বা ভালো লাগাটাও কোন জায়গাতে, ভালো লাগাটা কোন জায়গাতে। কারণ বিদেশে আপনার ভ্যারাইটিস সাবজেক্ট আছে। বিদেশে অ্যাটলিস্ট আপনার এরকম হওয়া লাগবে না যে আপনি পড়ালেখা করবেন বাংলায়, জব করবেন ব্যাংকে, এরকম আপনাকে বেঁধে দেওয়া হবে না। আপনার স্কিল্ড বেস আপনার এডুকেশন এবং স্কিল্ড বেস আপনার জব ফিল্ড আপনি খুঁজে পাবেন। তাহলে যেহেতু আপনার সব অপরচুনিটিস অ্যাভেলেবল, এই জন্য আপনি চিন্তা করবেন যে আপনি কোন দিকে আপনার ভালো লাগাটা কাজ করতেছে। ইন্ডিভিজুয়ালকে শর্ট অ্যানালাইসিস করার দরকার আছে কিনা, আমার স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটি, থ্রেটস, এগুলো কি পুরোটা অ্যানালাইসিস করতে হবে আমার যাওয়ার আগে? এটা পুরোটাই অ্যানালাইসিস করা দরকার। কারণ হচ্ছে আপনি যদি লিগ্যাল ম্যাটার পড়তে চান বা মেডিসিন পড়তে চান, ডেফিনেটলি আপনার ইংলিশ স্কিলস অনেক সাউন্ড হওয়া লাগবে। আচ্ছা, আপনি যদি বিজনেস পড়তে চান বা আদার সাবজেক্ট পড়তে চান, আপনার ইংলিশের আপনার ডেটা কানেকশন, ম্যাথমেটিক্স আপনার ভালো হওয়া লাগবে। সো এখানে তো আপনার দুইটা ভাগে ভাগ করি, ফর দ্য আন্ডার গ্র্যাড অ্যান্ড পোস্ট গ্র্যাড। তো আন্ডার গ্র্যাডের জন্য আপনি প্রথমেই প্রাইমারি সিলেক্ট করবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন সাবজেক্টটা পড়তে যান, আর্টস, কমার্স অর সায়েন্স। তো আপনার যে স্পেসিফিক প্রশ্ন সেইখানে আসি যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা পড়া দরকার, এটা মনে হয় মানে আগামীর দিনে ভ্যালুয়েবল সাবজেক্ট। হ্যাঁ, আগামীর দিনের ভ্যালুয়েবল সাবজেক্টটা আমরা মনে করতেছি যে আপনার সাইবার সিকিউরিটি এবং এআই, এই দুইটা সাবজেক্টের ডিমান্ড বর্তমানে খুব ভালো দেখতে পাচ্ছি। বাট দিস ইজ ট্রু যে বর্তমানের উপর বেস করে এআই বা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং আমি সাজেস্ট করলাম, 5 বছর পরে এই জিনিসগুলোর ডিমান্ড নাও থাকতে পারে। আমার 7 বছরের এক্সপিরিয়েন্সে আপনি 3টা জিনিস আমি পাইছি। আচ্ছা, আমি যখন ক্যারিয়ার স্টার্ট করি তখন আমি দেখছি যে বিবি এবং এমবিএ এটার ডিমান্ড সবচেয়ে ভালো। 3-4 বছর পরে এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তখন দেখছি যে কম্পিউটার সায়েন্সের ট্রেন্ডটা খুব ট্রেন্ডি, মানে সবাই কম্পিউটার সায়েন্স। বাট এখন আবার দেখতে পাচ্ছি যে এই দুইটার চেয়ে এখন এআই বা সাইবার সিকিউরিটি বা এই সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি। আচ্ছা, সো 3-4 বছর পরে এটাও চেঞ্জ হইতে পারে, কিন্তু ইন দ্য বেস অফ প্রেজেন্ট এক্সপিরিয়েন্স আপনি এই সাবজেক্টগুলো সিলেক্ট করবেন, অথবা আপনি এমন কোনো সাবজেক্ট সিলেক্ট করবেন যে সাবজেক্টের ফিল্ড আপনার বেশি, অথবা স্পেসিফিক ফিল্ড, মানে স্কিল ছাড়া আপনার কোনো জব হয় না। যেমন আমি যে বলি যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা কিন্তু ভেরি ভেগ অ্যান্ড জেনারিক একটা সাবজেক্ট। এই সাবজেক্ট পরে আপনার স্পেসিফিক জব ফিল্ড আপনার জন্য পাওয়াটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি ডেটা সায়েন্স পড়েন, ডেটা অ্যানালিটিক্স পড়েন, আপনি এআই পড়েন, তাহলে আপনার কিন্তু স্পেসিফিক স্কিলস হইল যে কেউ যে আপনার এই সাবজেক্ট অনুযায়ী জব পাওয়া যাবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে ভাই, যে আপনি যেটা বললেন যে আপনি যে সাবজেক্টটি পড়েন আপনাকে ওই সাবজেক্টে স্কিলড হওয়া লাগবে এবং ভ্যালুড পারসন হওয়া লাগবে, যাতে এমন হয় যে আপনি একজন বিজনেস গ্র্যাজুয়েট, বিজনেসের আনুষাঙ্গিক যে নলেজগুলো থাকার দরকার, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, আপনি এক্সপার্ট। এবং এট দ্য সেম টাইম মনে হয় নিজেকে একটু পরিবর্তনের সাথে তৈরিও রাখা, নিজেকে পরিবর্তনের সাথে নতুন কিছু যাতে আমি অ্যাডপ্ট করতে পারি। এবং পাশাপাশি যে সাবজেক্টই সে পড়ুক সে যদি টেকনোলজিক্যালি সাউন্ড থাকে, কারণ এখন যে কোনো সাবজেক্টের সাথেই টেকনোলজি অ্যাটাচড হয়ে গেছে। আপনি যদি বিজনেস পড়েন আপনার এক্সেল জানা লাগবে, আপনার পাওয়ার পয়েন্ট জানা লাগবে, আপনার ডাটা অ্যানালিটিক্সের বেসিক জানা লাগবে, আর এআই পড়লে তো আপনার জানা লাগবেই। তো আমার এটার অ্যান্সার হচ্ছে ইন শর্ট যে আপনি যে সাবজেক্টটি পড়েন আপনি প্রপারলি পড়বেন, রিসার্চ করে পড়বেন, এবং এই সাবজেক্টে আপনি নিজেকে ফ্যামিলিয়ার রাখবেন, এবং এই সাবজেক্টে কি কি জব আছে সব জবের দিকে স্টুডেন্ট থাকা অবস্থাতেই খেয়াল রাখবেন, এবং পাশাপাশি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি পার্ট টাইম জব করবেন। বিদেশে ভাইয়া এটা আরেকটা আমি একটু অ্যাড করি, বিদেশে যাওয়ার স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আপনি যখন বাংলাদেশে আমাদের ট্র্যাডিশন হচ্ছে অনার্স বা মাস্টার্সে পড়ালেখা অবস্থায় আমরা জবের দিকে সাধারণত অ্যাটাচ থাকি না, যেহেতু আগের চেয়ে বেড়েছে, তারপরেও মোটা দাগে অনেক এগিয়েছে বলা যাবে। ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ বা টপ লেভেলের পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি তাকান, তারা দেখবেন যে স্টুডেন্ট অবস্থায় সর্বোচ্চ তাদের পেশা হচ্ছে টিউশনি করা, সর্বোচ্চ। বাট ইদানিং ইয়েস উই আর সিইং সামথিং ডিফারেন্ট, যে ভিন্ন ভিন্ন কিছু কাজে ফ্রিল্যান্সিং করতেছে আমরা দেখছি আসলে। বাট দিস ইজ লেস দ্যান 10%। আমরা একটু সালাউদ্দিন জুয়েল আপনার কাছে যেতে চাই আসলে, যেহেতু স্টুডেন্টরা আপনাদের থ্রুতেই বিদেশে অ্যাপ্লাই করে, আপনারা সেই কনসালটেন্সি কাজগুলো করেন এবং সলিসিটর হিসেবে যেমন কাজ করছেন, এবং এই যে আমাদের দেশে বিদেশে যাওয়ার যে প্রবণতা আগের চেয়ে অনেকখানি বেড়েছে, অনেকেরই হয়তো বিভিন্ন রকমের নেতিবাচক মন্তব্যগুলো আমরা হয়তো দেখি এর মধ্যে। এর একটা বড় কারণ হচ্ছে কেউ কেউ প্রতারিত হয়তো হয়েছে। আমরা প্রতারণার জায়গাতে যাচ্ছি না, কিন্তু
একজন এক্সপার্ট হিসেবে স্টুডেন্টদের কোন কোন বিষয়গুলো আসলে বিদেশে যাওয়ার আগে মাথায় রাখা উচিত, একজন এক্সপার্ট হিসেবে আপনার কাছ থেকে সেই তথ্যগুলো জানতে চাই। বিদেশে যাওয়ার আগে যে বিষয়গুলো তার মাথায় রাখা উচিত, প্রথম বিষয় হচ্ছে যে সাবজেক্ট সিলেকশনটার কথা অবশ্যই আমি বলবো। আমরা এতক্ষণ যে সাবজেক্টগুলো নিয়ে কথা বললাম সেগুলো হাইলি স্কিল্ড যে সমস্ত ক্যান্ডিডেট তাদের জন্য আমরা প্রেফার করব। কিছু ক্যান্ডিডেট থেকে যায় অ্যাভারেজ চিন্তাভাবনা বা অ্যাভারেজ পরিশ্রম করার মতো। অবশ্যই স্কিলফুল সবাই হয়, বাট পরিশ্রমটা সবাই এবং একসঙ্গে প্রত্যেকের এরিয়া আলাদা Right, এবং তার এরিয়াতে হয়তো সেই স্কিল। রাইট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্পেশালি সাউথ এশিয়া থেকে আমি যদি বলি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো থেকে যারা নাকি ডেভেলপ কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে যেতে চায় তাদের জন্য খুব ইজিলি পাওয়ার যে জবগুলো বা যে সেক্টরগুলো সেগুলো হতে পারে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর, হতে পারে হসপিটালিটি, ট্যুরিজম সেক্টর, আপনার ফিজিওথেরাপিস্ট হতে পারে, নার্সের যে ইয়েটা আপনার সেটা হতে পারে, এই জাতীয় যেমন প্লাম্বিংয়ের যে জবগুলো, এই জাতীয় যে পড়াশোনাগুলো আছে, ডিপ্লোমা, শর্ট কোর্স, এই পড়াশোনাগুলো হতে পারে। এই জাতীয় পড়াশোনাগুলো যদি যারা নাকি তুলনামূলক কম পরিশ্রমী পড়াশোনার দিক দিয়ে, তারা যদি ওই সাবজেক্টগুলোকে চুজ করে তারা বাংলাদেশ থেকেই প্রস্তুতি নিয়ে যেতে পারে, ওখানে তাদের কেরিয়ার কোনোভাবে আটকাবে না। বিকজ ওই জবগুলোর হিউজ ডিমান্ড ওখানে, যে তুলনায় নাকি ওখানে ক্যান্ডিডেট নেই। সো এই বিষয়গুলো মানে তাদের অবস্থান থেকে তাদের অবশ্যই সাবজেক্ট সিলেকশনটাতে অনেক বেশি সচেতন হওয়া উচিত। ওকে, আমরা আমাদের বিভিন্ন আয়োজনে দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি এবং এই পর্বেও আপনাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে। আমি যদি একটা প্রশ্ন আপনার কাছে বলতে চাই যে অনেকে আছে বিদেশে যাওয়ার পরে তার যে সাবজেক্টের কথা সে ভেবে গিয়ে ওখানে ভর্তি হয়েছিল, এই সাবজেক্টটা তারা ভালো লাগে না, অনেকগুলো কারণই থাকতে পারে, সেক্ষেত্রে সে হয়তো ফিউচারটাও সেভাবে দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে কি সাবজেক্ট পরিবর্তনের সুযোগটা কি খুব সহসা থাকে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে আপনি যে কান্ট্রিতে পড়তে যাচ্ছেন ওই কান্ট্রির ইমিগ্রেশন রুলের উপর। ইমিগ্রেশন রুলস কি বলে, যেমন আমি যদি ইউকে চিন্তা করি, ইউকেতে আপনি সাবজেক্ট যাওয়ার পর আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনার ইউকের যে ইউনিভার্সিটি তিনি আপনাকে স্পেসিফিক সাবজেক্ট পড়ার জন্য স্পন্সরশিপ লেটার দেয়, যেটার নাম হচ্ছে ক্যাশ লেটার। সেইখানে আপনার ইউনিভার্সিটির নাম, সাবজেক্টের নাম, টিউশন ফিস লেখা থাকে, তো সেইখানে আপনি চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, কিন্তু যদি আপনি অস্ট্রেলিয়ার কথা বলি, সেখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। ইট ডিপেন্ডস অন সাম টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পারেন। কানাডাতেও পসিবল, ইউএসএতেও পসিবল। সো আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির ইমিগ্রেশন রুলসের উপর ডিপেন্ড করবে। তবে প্রথমে আমরা যেটা সাজেশন দেই যে আপনি বিগিনিংয়েই সাবজেক্টটা প্রপারলি সিলেক্ট করবেন, আচ্ছা, যাতে আপনার ইমিগ্রেশন হ্যাসেলে না পড়তে হয়। আচ্ছা। আমাদের আরও একজন দর্শকের প্রশ্ন আছে এরকম যে হয়তো প্রথমবারে অ্যাপ্লাই করার কারণে তার ভিসা রিজেক্ট হলো, স্টুডেন্টের ক্ষেত্রে স্পেশালি, সেক্ষেত্রে আবার কখন সে আবেদন করতে পারবে, প্রসেসটা কি, আবার আবেদন করার সুযোগ আসলে আদৌ আছে কিনা? আচ্ছা, যে কথাটা মাত্র ব্যারিস্টার সাহেব বললেন যে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে আগে থেকেই সচেতন হওয়া, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি এবং কান্ট্রি সিলেকশনের ক্ষেত্রে আসলে আগে থেকেই সচেতন হওয়া উচিত এবং ভালো একজন এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিয়েই এটা করা উচিত আমি মনে করি। তো তারপরেও দেখা যায় যে কোনো না কোনো ক্ষেত্রে কিছু স্টুডেন্ট রিজেকশনের শিকার হয়ে যায়, হয়তো বা সঠিক বিচার হয় বা ভুল বিচার হয় তাদের প্রতি। তো ইমিডিয়েটলি তারা চাইলে অন্য একটা দেশে কিংবা অন্য একটা ইউনিভার্সিটি থেকে আবার নতুন করে অ্যাডমিশন নিয়ে তারা আবার নতুন করে এমবাসি ফেস করতে পারে। অন্য একটা দেশ থেকেও হতে পারে বা সেম দেশে অন্যান্য ইনস্টিটিউশন থেকে হতে পারে বা সেম ইনস্টিটিউশন থেকে হতে পারে। এটাও ডিপেন্ড করছে কান্ট্রি টু কান্ট্রি। ইউকের ক্ষেত্রে আপনি রিজেকশন হলে আপনি সেম ইউনিভার্সিটি থেকে হোক বা ভিন্ন ইউনিভার্সিটি থেকে নতুন করে ক্যাশ লেটার নিয়ে আসতে হবে। ক্যাশ স্ট্যান্ড ফর CAS, কনফার্মেশন অফ অ্যাডমিশন ফর স্টাডিজ। সো এই অ্যাডমিশন ফর স্টাডিজের যে কনফার্মেশনটা, এটা আপনাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। ওয়ারাস ইউএসের ক্ষেত্রে আপনার I-20টা, একটা I-20 দিয়ে আপনি চাইলে একাধিকবার দাঁড়াতে পারছেন, I-20টা যদি ভ্যালিড থাকে। কানাডার ক্ষেত্রে সেম অ্যাডমিশন দিয়ে আপনি আবার দাঁড়াতে পারছেন, কিংবা কিছু কান্ট্রি ইউকে, কানাডা, এই দেশগুলো আপনাকে ডিসিশনটা যদি আপনার মনে হয় যে আপনার প্রতি ইনজাস্টিস হয়েছে, এই ডিসিশনটার এগেনস্টে অ্যাপিল করারও সুযোগ দিচ্ছে। তো এখানে আপনি যদি অ্যাপিলে প্রুফ করতে পারেন যে আমার প্রতি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা ইনজাস্টিস হয়েছে বা ইমপ্রপার ছিল, মানে এই ক্ষেত্রে তো ইমিগ্রেশন লয়ারের সহযোগিতার প্রয়োজন। ওকে, আমরা হয়তো এই বিষয় নিয়েও কোনো একটা পর্বে আলাপ করতে হবে, ইমিগ্রেশন লয়ারের ফাংশনগুলো, যেটা আমাদের দেশে হয়তো পেশাদারিত্ব আসেনি। কিন্তু মোটা দাগে যদি আমরা আজকে আমাদের যে আয়োজনটা আমরা করেছিলাম, যে ক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ,
আমরা আসলে বিদেশে উচ্চশিক্ষার মাঝে নিজেদের ভবিষ্যৎ দেখতে পাই, ঠিক একই সঙ্গে নিজেদেরকে তৈরি করার জন্য সম্ভবত সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে, যেটা আমরা দেশেও থাকি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আমরা নতুন বিষয় নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক, আলোচনা আর আড্ডায় আমাদের আজকের মাইগ্রেশন স্টোরি এই পর্যন্ত। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনাদের প্রশ্নও জমেছে। আমাদের স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন, জানিয়ে আমরা হয়তো এক্সপার্টদের কাছে ফেরত দেবো সেই প্রশ্নগুলো বা উত্তর খোঁজার চেষ্টা করবো আগামী পর্বে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ এবং অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।